নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরো একটা নতুন রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কখন কোথায় কি হবে সেটা ওপরওয়ালা আগে থেকেই ঠিক করে রাখেন। মানুষ নানাভাবে চেষ্টা করে খণ্ডন করার, কিন্তু সবশেষে দেখা যায় তাই হলো যা তার কপালে লেখা ছিল। তিনি হিসেবে যে কোনো ফাঁক রাখেন না। এমনই একটা দুর্দান্ত ঘটনা শেয়ার করেছে দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, ঘটনা শোনার আগে তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা জানার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে দাদা, আমি দীপঙ্কর কৃপাখালী থেকে বলছি। আজ তোমাকে আমার এক দিদি জামাইবাবুর একটা ঘটনা বলবো। আমার নিজের দিদি নয়, পাড়া প্রতিবেশী, পরিচিত। দীর্ঘদিন ধরেই জামাইবাবুর ওপর দিয়ে ছোট বড় ফাঁড়া যাচ্ছিল। দু একবার বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়া থেকেও বেঁচে গিয়েছিলেন উনি। তখন একদিন দিদিকে ওর মা বলেন, মনা, তুই বরং জামাইকে একবার এখানে নিয়ে আয়, পঞ্চানন বাবাকে একবার দেখিয়ে নে। কেন বারবার করে ওর উপর দিয়ে এরকম বিপদ আপদ যাচ্ছে, একবার একটু দেখিয়ে নেওয়া ভালো। তো এরপরের দিন জামাইবাবুকে নিয়ে এখানে এলো দিদি। নিয়ে গেল ওই পঞ্চানন দাদুর কাছে। দিদির মুখের দিকে তাকিয়ে দাদু কি বুঝলেন কে জানে, দিদিকে বসতে বললেন। বলে যারা যারা ওখানে ছিল একে একে তাদের বিদায় করলেন। করে সবশেষে দিদিকে ডাকলেন, বললেন, দেখ, প্রকৃতির একটা নিয়ম আছে। দুম করেই তিনি বড়সড় কিছু করেন না। বড় কিছু করার আগে প্রথমে ছোটখাটো অনেক ইঙ্গিত দেন। এটাও তাই। দিদি বলল, মানে তুমি কি বলতে চাইছো দাদু? উনি তখন বলেন, তোর মুখের দিকে তাকাতেই আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। দেখি তোর সিঁথির সিঁদুরে গ্রহণ লাগছে। রক্তরাঙা সিঁদুর ক্রমশই কালিমা বর্ণ ধারণ করছে। এই সংকেত বৈধব্য যোগের সংকেত। তোর স্বামীর উপর দিয়ে একটা মারাত্মক ফাঁড়া যেতে চলেছে রে মা। সাবধান না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই শুনে দিদি জামাইবাবু দুজনে তো খুব ভয় পেয়ে যায়। দাদু তখন ওদের একটা মাদুলি দেন, দিয়ে বলেন, এটা অম্বিকা কবচ, অসীম ক্ষমতায়ের। রোগ, জ্বালা, শোক, তাপ, ক্ষয়ক্ষতি এ প্রশমিত করতে পারে। মৃত্যু বাধা পর্যন্ত খণ্ডন করতে পারে। এই মাদুলি ওঠাতে থাকলে মৃত্যু পর্যন্ত ওকে স্পর্শ করতে পারবে না। রাখ এটা। তবে শোন, যে কোনো গ্রহরত্ন বা তাবিজ কবচ মাসে মাসে শোধন করতে হয়, তাহলেই সেটা সঠিক কাজ দেয়। না হলে ধীরে ধীরে তার প্রভাব কমে আসে। তাই প্রতি মাসের পূর্ণিমায় দুধ, গঙ্গাজল, ঘি, মধু, চন্দন একত্রে মিশিয়ে ঘণ্টাখানেক এটা তাতে চুবিয়ে রাখবি। তারপর তুলে আবার হাতে পরিয়ে দিবি, ভুল হয় না যেন। তো এরপর দিদি ওই মাদুলিটা জামাইবাবুর হাতে পরিয়ে দেয়। বলা বাহুল্য, তারপর থেকে আর তেমন কোনো ফাঁড়া বা চোটাঘাতের মুখোমুখি ওনাকে হতে হয়নি। তৎসহ প্রতি মাসের পূর্ণিমায় দাদু যেমন যেমন বলেছিলেন ওইভাবেই মাদুলিটা খুলে শোধন করে নিয়ে আবার ধারণ করত। এতে করে দারুণ ফল পেয়েছিল ওরা। তবে কথায় বলে না, তুমি যত যাই করো, বিধি কিছুতেই বাঁধ মানে না। যতই ময়ূর নেউল পাহারায় রাখো না কেন, যতই লৌহ বাসর বানাও না কেন, কালনাগিনীর প্রবেশের জন্য ছিদ্র অবশ্যই একটা করা থাকে। এখানেও দেখা গেল সেটাই।
যেদিন ঘটনাটা ঘটলো সেদিন সকালের কথা। সেদিন ছিল পূর্ণিমা। কথায় কথায় জামাইবাবুকে দিদি বলে, আজ পূর্ণিমা, পুজো দেব, অথচ দেখো না গাছে একটাও ফুল নেই। ভোর রাতে কারা সব ফুল চুরি করে নিয়েছে, কি দিয়ে এখন পুজো করি বলো তো? জামাইবাবু তখন বলে, ঠিক আছে, আমি না হয় গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসছি। দিদি বলল, না না থাক, সময় করে আমিই যাব, না হয় তোমার তো আবার অফিস আছে। তার আগে তুমি বরং মাদুলিটা শোধন করে নাও, আজ তো পূর্ণিমা। তো এরপরে জামাইবাবু স্নান করে এসে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, চন্দন একসাথে মিশিয়ে মাদুলিটা একটা বাটিতে চুবিয়ে রাখলো। কিন্তু তারই মধ্যে জামাইবাবু দেখলো উনি যে খেয়ে অফিসে বেরোবেন, কিন্তু দিদির তখনও রান্না হয়নি। এরপর কখন ও রান্না করে উঠে বাজারে যাবে, ফুল আনবে, পুজো করবে, তাই জামাইবাবু এর ফাঁকে বাইকটা নিয়ে বেরিয়ে গেলেন। দিদির হতে হতে উনি ফুল নিয়ে চলে আসবেন এই ভেবে। এদিকে মাদুলিটা কিন্তু তখন জামাইবাবুর হাতে নেই, বাটির মধ্যে দুধ গঙ্গা জলে ডোবানো। তো উনি বেরোতেই দিদি জামাইবাবুকে ডাক দিল, কি গো, খেতে এসো, হয়ে গেছে আমার। কিন্তু কোনো উত্তর নেই। দিদি ভাবে যে জামাইবাবু বোধহয় শুনতে পায়নি। তখন জামাইবাবুকে ডাকতে দিদি ঘরে আসে। এসে দেখে জামাইবাবু ঘরে নেই, মাদুলিটা বাটিতে দুধ গঙ্গা জলে ডোবানো, বাইকও নেই, অর্থাৎ জামাইবাবু কোথাও বেরিয়েছে। দিদির মনটা তখন কেমন যেন ছ্যাদ করে ওঠে। মনের মধ্যে কেমন যেন একটা বিপদের ঘন্টা বেজে ওঠে ওর। ও তখন জামাইবাবুকে একটা ফোন করে। জামাইবাবু তখন বাইক চালাচ্ছিল। তখন ওই ফোনটা ধরতে গিয়েই জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়। একটা ম্যাটারের সঙ্গে ওনার বাইকের মুখোমুখি ধাক্কা লাগে, ছিটকে পড়েন জামাইবাবু। ঘটনাস্থলেই জামাইবাবুর মৃত্যু হয়। খবর পেতেই দিদি সঙ্গে সঙ্গে ছুটে যায়। তবে গিয়ে আর জামাইবাবুকে জীবিত পায়নি দিদি। মাদুলিটা তখনও বাড়িতে ওই রকমই দুধ গঙ্গা জলে ভেজানো। মাত্র কয়েক মিনিটের মধ্যে কি থেকে কি হয়ে গেল। দিদি তো কান্নায় ভেঙে পড়ে। কিছুতেই ও মনকে সান্ত্বনা দিতে পারছিল না। এত কষ্ট করে এত কিছু মেনেও শেষ রক্ষা হলো না। আসলে সবই নিয়তি। নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না। তার সবকিছু আগে থেকে তৈরি করা থাকে। না হলে কেনই বা পূর্ণিমার দিন ফুল চুরি হবে বলতো? কেনই বা মাদুলিটা ভিজিয়ে রেখে বেরোবে জামাইবাবু? ফুল আনতে তো দিদির যাওয়ার কথা ছিল। কেনই বা ওর রান্নায় দেরি হবে? কেনই বা জামাইবাবু যাবে? এগুলো কি পূর্ব নির্ধারিত নয়? তাই আমরা যত কিছু করি না কেন, যেটা ঘটার সেটা ঘটবেই। যে যাওয়ার সে যাবেই। এসব তো একটা বাহানা মাত্র। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। দারুণ সুন্দর একটা ঘটনা। এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে রাজেশ হালদার, শান্তিপুর থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। তবে এমন ঘটনা যদি তোমরাও পাঠাতে চাও বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, আমি শান্তিপুর থেকে রাজেশ হালদার। তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। দিন কয়েক আগে তোমাকে একটা ঘটনা বলেছিলাম যে এক জায়গায় ডান্স প্রোগ্রাম করতে গিয়ে আমরা কি বিপদে না পড়েছিলাম। তবে আজ বলবো অন্য আর একটা হোটেলের কথা। তবে এই হোটেলটার নাম আমি শেয়ার করতে পারছি না, তাই ঘটনা যা ঘটেছে শুধুমাত্র সেইটুকুই বলছি। এই হোটেলে দীর্ঘ 3 বছর আমাদের যাতায়াত ছিল। ওদিকে কোনো প্রোগ্রামে গেলেই আমরা এই হোটেলে উঠতাম।
ওখানে থাকাকালীন মাঝে মাঝেই আমরা অনেক কিছু ফিল করতে পেরেছি। যেমন ধরো, বন্ধুরা সবাই রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ গায়ের ওপর থেকে চাদরটা সরে গেল। আমরা ভাবতাম কেউ শয়তানি করেছে বোধ হয়, ভেবে পাশের জনেরও গায়ে থেকে চাদরটা টেনে ফেলে দিতাম। আবার হয়তো ঘুমের মধ্যে গালে কষি একটা চড় খেলাম, ভাবতাম যে ওদের মধ্যে কেউ মেরেছে। ফলে প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া মারামারি লেগে যেত। পরে জানতে পারলাম সবার সঙ্গেই এটা হয়, আমার একার সঙ্গে নয়। কিন্তু কি ব্যাপার, কেন এরকম হয়, কেউই কিছু বুঝে উঠতে পারছিলাম না। হোটেল কর্মচারীদেরও জিজ্ঞেস করলে তারাও কিছু বলতো না। তো যেবার এই ঘটনাটা ঘটে, সেদিন আমরা আসল ঘটনাটা জানতে পারি। আমাদের টিমে 4টে মেয়ে ছিল, ওদের সঙ্গে এরকম নানান ঘটনা ঘটত। হয়তো ওরা গিয়েছে প্রোগ্রামে, রুমে কেউ নেই, রুম বাইরে থেকে লক করা, কিন্তু প্রোগ্রাম সেরে যখন ওরা ফিরত, দেখতো ওদের জামা কাপড় জিনিসপত্র সব ছড়ানো ছেটানো, লন্ডভন্ড। অথচ রুমটা কিন্তু তখনও বাইরে থেকে লক করাই। তাহলে কে ঢুকেছে ভেতরে, কিভাবেই বা ঢুকতে পারে? ওরাও বুঝতে পারতো যে এখানে কিছু একটা গন্ডগোল আছে। রিসেপশনে বারবার কমপ্লেন জানিয়েও কিছুই হয়নি। তখন ওদের মধ্যে একদিন আমাদের বলে, এই রুমে কিছু একটা ব্যাপার আছে জানিস তো, মনে হয় এখানে কেউ মারা গিয়েছিল, সুইসাইড কিছু করেছিল এই রুমে, তারই আত্মা ঘুরে বেড়ায় এখানে, এইসব অসহায় ব্যাপার স্যাপার সেই করে। এইসব কথা যেদিনও বলে, সেই রাতেই একটা ব্যাপার ঘটে। সেই জিনিসটা ওর মধ্যে ভর করে। সেই রাতে দেখি ওর চোখ মুখের ভাবভঙ্গি কেমন যেন অন্যরকম, মুখ দিয়ে কেমন যেন আওয়াজ করছে, ও গায়ে অসম্ভব জোর। আমরা 3-4 ছেলে মিলেও ওকে ধরে রাখতে পারছি না, এমনই অসম্ভব গায়ে জোর। ওর উক্তি হলো, কেন ওকে বলা হয়েছে যে এখানে মরেছে, সুইসাইড করেছে, ওকে তো মেরে ফেলা হয়েছে। বলে, আমি এই রুমে মরেছি, সুইসাইড করেছি আমি, আমাকে তো মেরে ফেলা হয়েছে। আমরাও ডান্সার ছিলাম, এখানে শো করতে এসেছিলাম, তখন আমার সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটে। কতগুলো ছেলে আমাকে রেপ করে এখানেই মার্ডার করে। মেন কালপিট হলো রাজ, তমলুকে বাড়ি ওর। ওরই অপেক্ষায় এখন রয়েছি আমি এখানে। আমার বিশ্বাস ও এখানে আবারও আসবে, ওকে আমি শেষ করবই, না হলে আমার শান্তি নেই, মুক্তি নেই আমার। এরপর সেই রাতেই ওখানকার একজন মুসলিম ওঝাকে ডেকে এনে ওকে ঝাড়ানো হয়। তখনকার মতো ও শরীর ছেড়ে চলে যায়। তবে আমাদের এত কিছু দেখাশোনার পর আর ওখানে থাকার সাহস হয়নি। ওই হোটেল ছেড়ে এর পরদিনই আমরা আর একটা হোটেলে শিফট করে যাই। কিন্তু জানলে অবাক হবে, এতেও আমরা মুক্তি পেলাম না। ওখানেও একদিন সেই একই অবস্থা, সে আবার ওকে ধরেছে। বলছে, কি ভেবেছিস আমি ওকে ছেড়ে দেব? একবার যখন ওর মধ্যে ঢুকেছি, তখন বারবার ঢুকবো। ওরই মাধ্যমে আমি টেনে আনবো রাজকে। মেয়েদের শরীরের প্রতি ওর খুব লোভ লালসা। ওকে প্রেমের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসে শেষ করবো ওকে। এবার তো আমরাও খুব ভয় পেয়ে গেলাম। ওঝাকে দিয়ে ঝাড়িয়েও হোটেল চেঞ্জ করেও তাহলে কি নিস্তার পাওয়া গেল না? এবার তাহলে কি হবে? আমরা তখন আর কোনো উপায় না দেখে মেয়েটার বাড়িতে ফোন করি, তাদেরকে সমস্ত ঘটনা জানাই আমরা। ওর বাড়িও শান্তিপুরেই। এরপর ওনাদের বাড়ি থেকে লোক আসেন এখানে, মেয়েকে নিয়ে এরপরে ওনারা চলে যান। গিয়ে ওখানকার একজন নামকরা ওঝাকে দেখান তারা। তিনি ওদের বাড়ি বন্ধন করে ওকে ঝাড়িয়ে একটা মাদুলি দেন, বলেন,
কোনো অতৃপ্ত বা দুষ্ট আত্মা যখন কোনো মানব শরীরে একবার প্রবেশ করে তখন একটা সূত্র বা একটা চ্যানেল তৈরি হয়ে যায়। সে যত দূরেই থাক, যেখানেই থাক, তাকে পুনরায় সে কবজা করতে পারে। তবে আমি যা যা করে দিলাম তাতে মনে হয় না আর সে কিছু করতে পারে বলে। তবে যদি সম্ভব হয় তাড়াতাড়ি মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করুন। এতে ওর গোত্র পরিবর্তন হয়ে যাবে আর অগ্নিসাক্ষী পড়বে। তখন সেই আত্মাকে বাধা দেবে স্বয়ং অগ্নিদেব। যান। এরপর দাদা ওর বাড়ি থেকে তড়িঘড়ি ওর বিয়ের ব্যবস্থা করা হয়। দিদির বিয়ে হয়। এখন স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে ও ভালোই আছে শ্বশুর বাড়িতে। এরপর থেকে আর কোনো সমস্যায় ওকে পড়তে হয়নি। শেষবার যখন ওর সঙ্গে দেখা হয়েছিল দেখলাম ওঝার দেওয়া সেই মাদুলিটা এখনো ওর হাতে আছে। এখনো ও সেটা খোলেনি। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। দারুণ রোমাঞ্চকর। এমন ঘটনারই তো অপেক্ষায় থাকি আমি আর অলৌকিক। তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি ঘটনা পাঠাও। আর আজকের ঘটনাগুলি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এবারে গত এপিসোডে আশিস কোলেদাতা লিখেছে, লাইক কমেন্ট করে ঘটনা শুনছি, শোনার পর শেয়ার করব। গীতাদি লিখেছে, ভাই তোমার সুন্দর সুন্দর ঘটনা শুনছি, এইবার ঘুমানোর পালা। ঘটনা শুনে ঘুমিয়ে যাব, ভালো ঘুম ধরবে। তাপসী দাসকুড়ি লিখেছে, তোমার গলায় ঘটনা না শুনলে ঘুম আসে না, ঘটনাগুলো অসাধারণ ছিল দাদা। সুদেশা সিংহ রায় লিখেছে, আজকের দুটো ঘটনাই ইউনিক ছিল, ম্যাজিকের ঘটনাটা একেবারে নতুনত্ব। আবুল হোসেন দাদা লিখেছে, জাদুকরের ঘটনাটা দারুণ লাগলো, তোমাকে আর দীপঙ্করকে অসংখ্য ধন্যবাদ জানাই। মনীষা কাকিমা লিখেছে, সত্যি অপূর্ব ঘটনা, আর তোমার বলার সাথে কারো তুলনা নাই। এছাড়াও কমেন্ট করেছ অর্কপ্রভ নস্কর, কৃষ্ণা হালদার, বরুণ গুপ্তা, সোনালী নস্কর, স্বপ্না বাজাল, কল্যাণী নন্দী, রমেন মুখার্জি, পিঙ্কি ঘোড়ই, সঙ্গীতা মজুমদার, বর্ষা চ্যাটার্জি, অনিন্দ মিত্র, রিপন, সোহিনী বক্সি, অরবিন্দ বড়াল, মৌসুমী ব্লগ, সুশোভন দে, বিনয় মাইতি, মৌসুমী মুখার্জি, সোমা কুণ্ডু, রূপসী গাঙ্গুলি, আহিম কুণ্ডু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাতে আরো দুটো জমজমাট অলৌকিক ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।